গ্রামটির নাম ছিল চৈতন্যপুর। সেখানকার রাজা কৃষ্ণের মনে কোনো শান্তি ছিল না, কারণ তার গায়ের রং ছিল বেশ কালো। এদিকে তার স্ত্রী ছিল অত্যন্ত রূপবতী এবং অহংকারী। সে তার স্বামীকে মোটেও সম্মান করত না, সবসময় ছোট করে এবং অপমানজনক কথা বলতো। এই যে শুনুন, আমি কিন্তু আগামীকাল আবার বাপের বাড়িতে যাচ্ছি। সেখানে আমার এক বান্ধবীর বিয়েতে যাব। এই কয়দিন আপনি আপনার নিজের দেখাশোনা নিজেই করবেন। তুমি হলে রাজ্যের রানী, তুমি যদি আমাকে সাথে না নিয়ে যাও তবে প্রজারা হাসাহাসি করবে। আমিও তোমার বান্ধবীর বিয়েতে যেতে চাই, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। আপনাকে আমি কতবার বলেছি আমি আপনার সাথে কোথাও যেতে চাই না। আপনার গায়ের রং কালো, যদি আবার বান্ধবীরা আপনাকে দেখে তাহলে আমি অনেক লজ্জা পাবো। সে তো আমি খুব ভালো করেই জানি। তুমি তো শুধু অর্থ সম্পদ দেখেই আমাকে বিয়ে করেছো, আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই। আপনার মতো কালো রাজাকে যে আমি বিয়ে করেছি এটাই ভাগ্য। আমার মতো সুন্দরী রাজকন্যা এই দুনিয়ায় আর একটাও নেই। আর অথচ আপনি আমাকে নিয়ে খুশি নন। আর এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমার যাবার সময় হয়ে গিয়েছে। আমি তৈরি হচ্ছি। পদ্মাবতী তার স্বামীকে একা রেখে সেখান থেকে চলে গেল। এতে কৃষ্ণর প্রচণ্ড মন খারাপ হলো। সেও সিদ্ধান্ত নিল জঙ্গলে চলে যাবে শিকার করতে। কৃষ্ণ একটি গাছের নিচে বসে কাঁদছিল। আমি আমার স্ত্রীকে কতই না ভালোবাসি, অথচ সে আমার সাথে কতই না খারাপ ব্যবহার করে। গায়ের রং তো আর আমি তৈরি করিনি, তবে সে শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। কি হয়েছে কি রাজা? কেন শুধু শুধু এমন মন খারাপ করে বসে আছো? আমাকে বলো, আমি তোমার সব দুঃখের কথা শুনবো। আর বলো না পায়রা, আমার মনে অনেক দুঃখ। আমার স্ত্রী যেমন সুন্দরী, আমি দেখতে তেমনই অসুন্দর। আর এজন্যই সে আমাকে মোটেও পছন্দ করে না, আমাকে একদমই ভালোবাসে না। ও, তাই নিয়ে তোমার মন খারাপ বুঝি? একদম কেঁদো না। এমন একটা দিন আসবে তোমাকেও কেউ ভালোবাসবে, শুধু তার জন্য অপেক্ষা করো। আমায় আবার কে ভালোবাসবে গো? আমি তো দেখতে মোটেও ভালো নই। আমি হলাম কালো রাজা, আমাকে কেউ ভালোবাসবে না। আহ, যা গরম পড়েছে, একেবারে কাঠ ফাটা রোদ। তা রাজামশাই, আপনি কেন গাছের নিচে বসে আছেন? আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আপনার রাজ্যের এক সামান্য প্রজা। মাটির পুতুল বিক্রি করেই আমি আমার দিন চালাই। এমনিতেই বসে আছি গো। বাহ, তোমার পুতুলগুলো তো অনেক সুন্দর। বড় পুতুলটাও বেশ সুন্দর দেখছি। ওটার দাম কত? আমি ওটা কিনতে চাই। পুতুলটা আমার ভারী পছন্দ হয়েছে। ওইটা অনেক দিন পরিশ্রম করে আমি ওই পুতুলটা বানিয়েছি। যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন। এটা আমি আপনাকে উপহার দিচ্ছি, এর জন্য কোনো পয়সা দিতে হবে না। না না না, আমি তোমার জিনিস নেব না। এক কাজ করো, সময় করে একবার আমার রাজ্যে এসো। আমার রাজপ্রাসাদে তোমাকে দাওয়াত দিলাম, সেখানেই তোমাকে উপহার দিয়ে দেব। ঠিক আছে, পুতুলটা নিয়েই আপনি এখন বাড়ি চলে যান। তা না হলে রোদের তাপে ওর গায়ের রং নষ্ট হয়ে যাবে। এদিকে সেই মাটির মানুষের মতো পুতুলটা নিয়ে রাজা কৃষ্ণ বাড়িতে ফিরে এলো। আর প্রচণ্ড মন খারাপ করে সে মাটির মানুষের মতো পুতুলটার সাথে কথা বলতে শুরু করলো। জানো মানুষ পুতুল, আমার মনে না অনেক দুঃখ। আবার আমার স্ত্রী এসব একদমই বোঝে না। এই যে দেখো, সে আমাকে রেখে তার বাবার বাড়িতে চলে গিয়েছে। আমার কথাটা মনে হয় তার একবারও মনে পড়ে না। এরপর যখন সে কাঁদতে লাগলো, হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাজার চোখের পানি ওই পুতুলের উপর পড়তেই সেটা একটা অদ্ভুত সুন্দর রাজকুমারীতে পরিণত হলো। হে মহান রাজা, আমার অভিবাদন গ্রহণ করুন। আমি একজন রাজকন্যা। কপালের দোষে এতদিন মাটির মানুষ হয়েছিলাম। এক দুষ্টু জাদুকর আমার রাজ্যে আমার বাবা মা সহ সবাইকে মাটির মানুষ বানিয়েছে। তারপর তারা আমাদের রাজ্যের সব সম্পদ চুরি করে নিয়ে গেছে। আজকে সকালে আপনার সাথে যে কুমোরের দেখা হলো, সেই আমাকে আমাদের রাজ্য থেকে নিয়ে এসেছে এবং তার বাড়িতে এতদিন রেখে দিয়েছিল। আরে বাহ, কি সুন্দর দেখতে, কি অপূর্ব তোমার রূপ! অথচ তোমাকে দেখে বোঝাই যাচ্ছিল না তুমি একজন রাজকুমারী। যা হোক, তুমি এখন থেকে আমার রাজ্যে থাকবে।
দিনের বেলায় তুমি মাটির মানুষ হয়ে থাকবে, তুমি রাজকুমারী হয়ে আমার সাথে গল্প করবে। কিন্তু আপনার তো স্ত্রী রয়েছে, সে যদি জানতে পারে আমি কোনো রাজকুমারী, তাহলে তো সে আপনাকে আর আমাকে মেরেই ফেলবে। আরে বাবা, আমাকে নিয়ে ভাববার একটু সময় নাও। দেখতে পাচ্ছ না আমি হলাম কালো রাজা, আর সে কারণেই তো আমাকে কেউ পছন্দ করে না, এমনকি সেও পছন্দ করে না। কি বলছেন কি? কালো আর ধলো তো ঈশ্বরের সৃষ্টি। আপনি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন? এখন থেকে আমি আপনাকে সময় দেব, আপনাকে গান শোনাবো, আপনাকে কবিতা শোনাবো, সব সময় আপনার মন ভালো রাখবো। এরপর কৃষ্ণ কল্যাণের কথা শুনে অনেক খুশি হলো এবং তার সাথে অনেক গল্প করতে লাগলো। কৃষ্ণ যখন কল্যাণীর সাথে সময় কাটাচ্ছিল, তখন পদ্মাবতী তার জানালার পাশে বসে চুল আঁচড়াচ্ছিলেন। এমন সময় সেই কবুতরটি এসে তার জানলার কাছে এসে বসলো। কি ব্যাপার রানী, তুমি এই জানালার কাছে বসে কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? আমি তো আমার মাথার চুলগুলো গোছাচ্ছিলাম। আচ্ছা কবুতর, বলো তো, এই পৃথিবীতে তুমি আমার চেয়ে সুন্দর কোনো মেয়েকে কখনো দেখেছো কিনা? আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। বোকা রানী, কে বলেছে তুমি এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর রানী? তোমার চেয়েও সুন্দর নারী এই পৃথিবীতেই আছে, যে হলো মাটির মানুষ। মাঝে মাঝে নারীতে পরিণত হয় আর তার রূপে চারিদিক ঝলমল করে ওঠে। আর সেই মাটির মানুষ তোমার বাড়িতেই আছে। আরে না, ধুর, তুমি ভুল জানো। আমার বাড়িতে আমি ছাড়া কোনো মানুষই নেই। তাহলে মাটির মানুষ আসবে কোথা থেকে? আছে আছে, যাও গিয়ে একবার তাকে খুঁজে বের করো। তা না হলে তোমার স্বামী তো হাতছাড়া হয়ে যাচ্ছে। এই রাজ্য এবং অর্থ সম্পদ তুমি সবই হারাতে চলেছ। এই কথা শোনার পর রানী আর এক মুহূর্ত দেরি না করে তার রাজপ্রাসাদে ফিরে গেল। এদিকে মহারাজা কৃষ্ণের সময় কাটতে লাগলো সেই মাটির মানুষ পুতুলের সাথে। ওই পুতুলটির সাথে অনেক অনেক সময় কাটাতে লাগলেন এবং রাতের বেলা যখন সূর্য ডুবে যেত, সেই পুতুলটি মানব রূপে তার সামনে এসে ধরা দিত। আমি কখনো ভাবিনি আমার জীবনে আপনার মতো একজন রাজা আসবে, যে কিনা আমাকে এত ভালোবাসবে। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। আমার স্ত্রী কখনোই আমাকে ভালোবাসেনি, আমার যত্ন করেনি, আর এখন তুমি আছো, তুমি আমার খেয়াল রাখছো, আমার সাথে কথা বলে আমার মন ভালো করে দিচ্ছ। তোমার সাথে থাকলে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু আপনার স্ত্রী যদি কখনো আমাকে আর আপনাকে একসাথে দেখে ফেলে, তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সে তো আমাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিবে। তোমাকে এই রাজপ্রাসাদ থেকে কেউ বের করতে পারবে না। যা যা ব্যবস্থা নেয়ার আমি তার সব কিছুই নেব, তুমি কোনো চিন্তা করো না। আমিও আপনার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছি। আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। দয়া করে আপনার পায়ের নিচে আমাকে একটু আশ্রয় দিন। আমার গায়ের রং এবং চেহারা দেখার পরেও তুমি আমাকে ভালোবেসেছ। আমি তোমাকে অবশ্যই আমার জীবনসঙ্গী করতে চাই। এরপর সেখানে হঠাৎ করে রানী পদ্মাবতী এসে উপস্থিত হলেন। ছি ছি মহারাজা, আপনি এতটা নীচ! আমি বাপের বাড়িতে গেছি, এই সুযোগে রাজপ্রাসাদে অন্য একটি মেয়ের সাথে সময় কাটাচ্ছেন। আপনার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য নারীকে ভালোবাসছেন। এটা কি ঠিক হচ্ছে? তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমাকে তুমি কখনোই ভালোবাসোনি, কখনোই তুমি আমার যত্ন নাওনি। সারা জীবন শুধু তুমি আমাকে অবহেলা করে গিয়েছো, আর এখন তুমি চাইছো আমার জীবনে ফিরে আসতে। আমার জীবনে তোমার কোনো জায়গাই নেই। না না, এমনটা হতে পারে না। দয়া করে আপনি এমনটা করবেন না। এই দেখুন, আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি। আমি আর কখনোই ফিরে যাব না। এখন তুমি বিশ্রাম নাও। আগামীকাল আমার বাবার সামনে এই সমস্যার সমাধান হবে। তিনি যাকে আমার জীবনসঙ্গী করতে চাইবেন তাকেই আমি আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব। বলো পুত্রবধূ পদ্মাবতী, তোমার অভিযোগ আমি শুনতে চাই। বাবা মশাই, আমার অভিযোগ হচ্ছে আপনার ছেলেকে নিয়ে। আমি যখন বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সে অন্য একটি মেয়েকে এখানে নিয়ে এসেছে। এখন সে ওই মেয়েকে বিয়ে করতে চায় এবং তার সাথে থাকতে চায়। কিন্তু একজন স্ত্রী থাকতে সে কিভাবে আরেকজন মেয়েকে বিয়ে করতে পারে? এ তো ভারী অন্যায় কৃষ্ণ। এবার তুমি বলো, তুমি কি বলতে চাও, আর কিভাবে তুমি এই মেয়েকে খুঁজে পেলে? ঠিক আছে বাবা মশাই, আমি তাহলে আপনাকে সবকিছু খুলে বলছি। একদিন আমি প্রচণ্ড মন খারাপ করে গাছের নিচে বসেছিলাম। আসলে
বেশিরভাগ সময় তো আমার মন খারাপই থাকে, কারণ আমার স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। গায়ের রঙের জন্য সে আমাকে কুৎসিত কালো বলে, এতে আমি প্রচণ্ড কষ্ট পাই। এরপর যখন গাছের নিচে বসে বসে আমি কাঁদছিলাম, তখন আমি দেখতে পাই একজন কুমোর কিছু পুতুল নিয়ে যাচ্ছে। ওখান থেকে আমি একটা মাটির মানুষের মতো দেখতে পুতুল নিয়ে আসি। একদিন যখন প্রচণ্ড কষ্টে আমি কাঁদছিলাম, তখন দেখতে পাই এই মাটির মানুষের মতো পুতুলটি দেখতে আস্তে আস্তে একটি অপরূপ রাজকুমারীতে পরিণত হয়েছে। আসলে একটি জাদুকরের অভিশাপে ওর এমন অবস্থা হয়েছিল। এই রাজকুমারী আমাকে অনেক ভালোবাসে, আমার খেয়াল রাখে, আর তাই আমি তাকে বিয়ে করতে চাই। ঠিক আছে কৃষ্ণ, সে আমার একমাত্র সন্তান। এখন আমি তোমাদেরকে দুটো সুযোগ দিব, যে কোনো একটা সুযোগ তোমরা বেছে নিতে পারো। আমি আমার সমস্ত রাজ্য একদিকে এবং আরেক দিকে আমার সন্তান কৃষ্ণকে রাখছি। এবার দয়া করে তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কাকে বেছে নিবে। ও তাই, ঠিক আছে। যেহেতু আপনার ছেলে আমার সাথে থাকতে চাচ্ছে না, আর তাই আমি এই সম্পত্তি নিতে চাই। আমি কোনো সম্পত্তি চাই না, এসব অর্থবিত্তের কোনো প্রয়োজন আমার নেই। আমি শুধু আপনার ছেলেকে পাশে চাই, তাকে আমি সত্যি ভালোবাসি। পুত্র, এখন তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কে তোমার সত্যিকার জীবনসঙ্গী হতে পারে। যাও, তুমি তোমার জীবনসঙ্গীকে নিয়ে যাও, আর আমার ছেলের সাথে এতদিন দুর্ব্যবহার করার জন্য রানী পদ্মাবতীকে বন্দি করে রাখো। না না, এ হতে পারে না। আমাকে কেন বন্দি করছেন? আপনি তো বললেন আপনি আমাকে সম্পত্তি দেবেন। হা 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 হা। আমি সত্যি পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমার ছেলেকে ভালোবাসো কিনা। তুমি যদি সত্যিই আমার ছেলেকে ভালোবাসতে, তাহলে তুমি কখনোই এই সম্পত্তি দাবি করতে না। এরপর পদ্মাবতীকে বন্দি করে রাখা হলো। এদিকে কৃষ্ণ এবং কল্যাণের ধুমধাম করে বিয়ে হলো।